সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ঘটনায় নিয়ে যেতে চাই এবং সেই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন, একজন ইমেইল করেছেন। আমি সেই ইমেইল থেকে আপনাকে পড়ে শোনাবো এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ইমেইলটি, এবং যিনি লিখছেন আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আশা করছি যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বিশ্বাস আপনি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি, তাই আগ্রহবশত একটি সত্য ঘটনা লিখে পাঠালাম। আমি নাম প্রকাশে আগ্রহী নই, ঘটনা লিখে পাঠালাম। ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, কারণ আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটা আমার দাদার চাচাতো ভাই ফুল মিয়া, তার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আমাদের বাড়ি বগুড়া শহর থেকে 25 কিলোমিটার পূর্বে যমুনা নদীর পাড়ে। নাম বললে অনেকে চিনবেন। 2000 সালের দিকে যমুনার পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর বন্যা হয়েছিল। সবাই রাস্তায় ঘর বানিয়ে থাকতাম, রাতে সবাই মিলে আড্ডা দিতাম। একদিন দাদাকে অনুরোধ করলাম ভূতের গল্প শোনানোর জন্য। আমরা আগে জানতাম দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলাম। তিনি রাজি হলেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলেন। দাদার বর্ণনাটা দিয়ে রাখি। তিনি ছিলেন প্রায় 6 ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এবং ভালো কুস্তি খেলতেন। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পাঠালাম। ঘটনা শুরু। এটি স্বাধীনতার আগের ঘটনা। আমার বয়স তখন 27-28 বছর। ছেলেবেলা থেকেই ডান পিঠে ভয় ডর বলে কিছুই ছিল না। বাড়ির গৃহস্থালির পাশাপাশি কুস্তি খেলতাম। এলাকায় কুস্তি খেলায় বেশ নাম ডাক ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য আমন্ত্রণ পেতাম। আমিও আনন্দের সাথেই খেলতে যেতাম। খেলা শেষ করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হতো, আর এজন্য বউয়ের কাছে অনেক বকাবকি শুনতে হতো। আমি রাত করে বাড়িতে ফিরতাম, তাই জীবনে অনেক কিছুই দেখেছি, যেমন সাদা কাপড় পরা মহিলা, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, ভূতের আলোর কুণ্ডলি দেখা, অনেক কিছুই। ভয়ও পেতাম না। ঘটনাটা ঘটে এক গরমের সময়। তখন মাঠে মাঠে ধান কাটা চলছিল। সেবার খুব বেশি ধান লাগানো হয়নি, যেটুকু ছিল আগেই কাটা মারাই শেষ। সেবার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়েছে, তাই বউ আমাকে আমার 4-5 বছরের বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি গেল। আমাকেও সাথে যেতে বলল, কিন্তু আমি গেলাম না। আমাদের কিছু একটা ফসলের খেতে আগাছা নিড়ানির প্রয়োজন, তাই যাইনি। ধান কাটার সময় হওয়াতে কৃষক পাওয়া মুশকিল, সবাই ধান কাটতে ব্যস্ত। যা হোক, অনেক চেষ্টার পর একজনকে পেলাম, নাম আবুল মিয়া। আমরা বাজারের বট গাছের নিচে বসে সব আলাপ সেরে নিলাম। আমি আবুল মিয়াকে বললাম, খুব সকালে আমরা কাজ শুরু করব, টাকা কিছু বেশি দেব সকাল সকাল কাজ শুরু করার জন্য। সে রাজি হলো। আমি তাকে বললাম আমাকে যেন সকালে সে ডেকে নিয়ে যায়। কথা বলা শেষে যে যার মতো বাড়িতে চলে আসি। রাতের খাবার খেয়ে উঠানে বসে বিড়ি খেয়ে ঘুমোতে গেলাম। জ্যোৎস্না রাত, অনেক গরম পড়েছে। বিছানায় এদিক সেদিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কারো ডাকে ঘুম ভেঙে যায়। আমি তারপরেও চুপচাপ বিছানায় বসে থাকি। এবার স্পষ্ট শুনতে পেলাম, ফুল ভাই, মাঠে যাবেন না? আমি এসেছি। ডাক শুনে বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া। তবু আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, আবুল মিয়া, তুমি দাঁড়াও, আমি আসছি। বলে বিছানা থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে বিড়ির প্যাকেট, ম্যাচ আর হাতে পাচন অর্থাৎ নিড়ানি দেওয়ার যন্ত্র, আমাদের গ্রামের ভাষায় পাচন বলে, সেটা নিয়ে বের হলাম। দেখলাম সবাই ঘুমাচ্ছে। ঘড়ি ছিল না বলে সময় কত তা জানতাম না। আর চাঁদের আলো এতটাই পরিষ্কার যে দিন না রাত বোঝা যাচ্ছিল না। ভাবলাম গরমের কারণে
সবাই দেরিতে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে। তাই আর কাউকে ডাকলাম না, একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখলাম আবুল মিয়া আমার অনেক আগে চলে গেছে। আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। একবার ডাকলাম, আবুল মিয়া দাঁড়াও, একসাথে যাই। কিন্তু সে কোনো কথা বলল না। আমাদের বাড়ির গ্রামের এক পাশে হওয়ায় বাড়ির উঠান থেকে নেমেই ফসলের মাঠ শুরু। আমাদের ফসলের ক্ষেতটি ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে এক সময় ফসলের জমিতে পৌঁছলাম। দেখলাম আবুল মিয়া নেই। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে, কোন ফসলের ক্ষেতে আইলে বসে পড়েছে। তাই আর কিছু না ভেবে একটা বিড়ি ধরিয়ে নিড়ানি শুরু করলাম। কতক্ষণ সময় গেছে আমি জানি না, বিড়ি শেষ হয়েছে অনেক আগেই। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আবুল মিয়া ভেবে উঠে, কি আবুল মিয়া, উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? এত সময় লাগলো কাজ সারতে? আবুল মিয়া কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আবুল মিয়া বিড়ি ধরাবা নাকি? বলে পাচনটা মাটিতে গেড়ে বিড়ি বের করতে উঠলাম। একটা মুখে নিয়ে আর একটা বিড়ি আবুল মিয়ার দিকে এগিয়ে দিলাম। আবুল মিয়া বিড়িটা ধরালো না, তাই আমি এবার তার মুখের দিকে তাকালাম। তাকিয়ে শরীরটা ঝাঁকি দিয়ে উঠলো। দেখলাম মানুষের মতো আকৃতি, কিন্তু সারা শরীরে বড় বড় লোম। একটি অবয়ব, লোমে ঢাকা একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম আমি বেশ ভয় পেয়ে গেলাম। জীবনে প্রথমবার কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া না, এই অবয়বটা আমাকে বাড়ি থেকে ডেকে এনেছে। আমি তা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আজ খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে, কিন্তু আমি সাহস হারালাম না। আমি বলে উঠলাম, আবুল, তুমি এই গরমের মধ্যে সব কি কাপড় পরে এসেছো? তোমার শরীরে কি জ্বর? তাহলে চলো বাড়ি যাই, আজ কাজ করতে হবে না। বলে পেছনে ঘুরে দাঁড়ালাম আর পকেট থেকে ম্যাচটা বের করেছি। ম্যাচটা হাতে নিয়ে সবে জ্বালানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে একটা থাবা মারলো আর আমার ম্যাচটা হাত থেকে পড়ে গেল। আমি ভাবছি দৌড়াবো, ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো। সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা ধপ করে বাড়ি খেলো। গায়ের সব নোম দাঁড়িয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। ভয়ে শরীর কাঁপছে। দৌড়াবো কিনা তাও বুঝতে পারছি না, উপায়ও নেই, কারণ সে আমাকে ধরে রেখেছে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমাকে কেন ডেকে নিয়ে এসছো? কেন আমাকে মারতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে ছেড়ে দাও। অবয়বটা শুধু বলল, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার সাথে চল। বলেই আমাকে পেছন থেকে টানতে 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 শুরু করলো। আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে পারলাম না। আবার চেষ্টা করছি পাছনটা ধরতে, তাও পারলাম না। অবয়বটা আমাকে টেনে নিতে শুরু করলো। ফসলের জমি থেকে 10-12 মিনিট হাঁটার পর একটা খাল আছে আর অবয়বটা আমাকে সেদিকে যেতে বলছে। আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ততক্ষণে আমি বুঝে পেরেছি সে আমাকে খালের দিকে নিয়ে যাবে, এখানে মারবে না, কারণ মেরে ফেলার হলে এতক্ষণে মেরে ফেলতো। কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার, কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না। আমি সেটাকে আঘাত করার পর ভয়ঙ্কর রূপ আরো বেশি ভয়ঙ্কর হতে লাগলো। অবয়বটা প্রচন্ডভাবে ক্ষেপে উঠলো, চোখগুলো লাল রঙের হয়ে গেল, একটা কর্কশ গর্জন করলো, আমাকে মাটিতে ছিটকে ফেলে দিল। আমার হাত পা দুটি টানতে শুরু করলো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। আমি প্রচন্ড রকম ভাবে চিৎকার করতে লাগলাম, কিন্তু কে শুনবে আমার চিৎকার? আশেপাশে তো কোনো জনমানব নেই, নেই কোনো ঘর বাড়ি। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে। আমি আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম পা দিয়ে লাথি মারলাম। এবার সে আমাকে ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। অবয়বটা আমার হাত আবার ধরে ফেললো আর এবার সে ভয়াবহ দেখাতে শুরু করলো। আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল। আমি প্রচন্ড ব্যথা পেলাম, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, নিস্তেজ হয়ে গেলাম। এবার চিৎকারও করতে পারছি না। সে আমাকে টানতে থাকলো। আমি আমার পিঠে প্রচন্ড রকমের ব্যথা পাচ্ছিলাম। শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত, আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, পরনের লুঙ্গি খুলে পড়ে গেছে। আমি দোয়া পড়ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ আমার শরীরে কোনো কাপড় নেই। ততক্ষণে অবয়বটা আমাকে টানতে টানতে খালের পাড়ে নিয়ে এসেছে। আর মাত্র 3-4 হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে। আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পাড়ে একটা খুঁটি গাঁড়া, সম্ভবত মাঝিদের নৌকা বাঁধা খুঁটি। আমি জীবনের শেষ চেষ্টা করলাম, 2 হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম। অবয়বটা আমাকে প্রচন্ড টানতে শুরু করলো।
ধরলো আর হাত ছিঁড়ে যাবার উপক্রম হলো, কিন্তু আমি কোনোভাবেই খুঁটিটা ছাড়লাম না। কিন্তু বিধিবাম দেখলাম খুঁটিটা টানের চোটে হেলে পড়েছে। আমি শুধু শেষবারের মতো বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিও। আর মাত্র একটা টান দিলেই খুঁটিটা মাটিতে পড়ে যাবে আর অবয়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভেতরে। ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পাড়ের দূর মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি শোনা মাত্র অবয়বটা আমাকে ছেড়ে দিল আর পানির নিচে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তোর কপাল ভালো, আমার বাচ্চারা ক্ষুধার্তই থেকে গেল। আমি খালের কিনারা থেকে দৌড়াবো সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছি। আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে খালের পাড় থেকে উপরে উঠতে পারি। কত দূরে গিয়েছিলাম জানি না, আর কিছু বলতে পারবো না। যখন আমি চোখ খুলি দেখলাম আমি আমার বিছানায়, আমার বাবা মা বউ বাচ্চা সহ অনেক লোকজন আমার পাশে। আমি জানতে চাইলাম বেলা কত। মা বললেন বিকাল। আমার সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা এবং জ্বর। আমার সমস্ত শরীরে অনেক জখম, সমস্ত পিঠ ছিলে গিয়েছিল। পরে জানতে পারি সকালে জেলেরা আমাকে খালের কিনারে অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে দিয়ে যায়। আমার সুস্থ হতে 1 মাসেরও বেশি সময় লেগে যায়। সেই দিন সন্ধ্যাবেলা কয়েকজন কৃষক কাজ শেষে খালে গোসল করতে নামে এবং একজন কৃষক পানিতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও তার লাশ পাওয়া যায় না। 2 দিন পরে সেই ব্যক্তির লাশটা খালের জলের ওপর সাদা ফ্যাকাশে অবস্থায় ভাসতে দেখা যায়। ঘটনার কিছু বছর পরে জায়গাটা যমুনা নদীতে ভেঙে যায়। আবার 1998 সালের দিকে জ্বর জাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই খালটা ঠিক একই জায়গাতে সৃষ্টি হয়েছে। চরে জনবসতিও গড়ে উঠেছে, কিন্তু সেই খালে এখনো অনেক ঘটনাই ঘটে চলেছে। ঘটনার সত্যতা কি দাদার কাছে জিজ্ঞেস করাতে তিনি তার পিঠের কাপড় উঠিয়ে আমাদের তার পিঠের কাটা দাগগুলো দেখিয়েছিলেন এবং আমরা সবাই তা বিশ্বাস করেছি। গুছিয়ে লিখতে পারলাম না, ভুল হলে ক্ষমা করবেন। ভূত এফএম এভাবেই চলুক সারা জীবন। মোবাইল দিয়ে অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছি, প্রচার করলে খুব খুশি হব। আমার মায়ের কাছে আরো অনেক ঘটনা আছে, আপনি চাইলে লিখে পাঠাবো। যেহেতু এরপরে তিনি নাম ঠিকানা সবকিছু দিয়েছেন এবং তিনি তা প্রকাশ করতে চান না, আমি প্রকাশ করলাম না। তিনি নাম ঠিকানা, গ্রাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বার শেয়ার করেছেন এরপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই ঘটনাটা আসলে আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফএম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খুলনার গল্লামারী উপজেলা থেকে ইয়াসিন ভাই। এই ঘটনাটি উনি ওনার খালার কাছ থেকে শুনেছেন, আর এই ঘটনাটি ঘটে ওনার খালার সাথেই। আর ওনার বড় খালার বাড়ি হল সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুরাগাছা গ্রামে। যাই হোক, এই ঘটনাটি ঘটেছিল 1980 কিংবা 81 এর মাঝামাঝি দিকে। তখন ওই বড় খালার নতুন বিয়ে হয়েছে। এই বড় খালার বিয়ের পরে ওনার শ্বশুর বাড়িতে কিছু পারিবারিক ঝামেলার কারণে ওনার হাজব্যান্ড ওনাকে নিয়ে দূরে কোথাও ভাড়া চলে যান। আর বলে রাখা ভালো, ওনার হাজব্যান্ড পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন, পশুর ডাক্তার আর কি, এবং উনি তার পাশাপাশি গরু পালন করতেন। যাই হোক, উনি বিশেষ করে পশুর চিকিৎসক ছিলেন, তো এই কারণে ওনার এই গরুর যেই ব্যবসাটা এটা ভালোই চলছিল। তো ওনাদের ফ্যামিলিও খুব ভালোভাবে দিন যাপন করছিলেন। তো এক পর্যায়ে এই খালু চিন্তা করলেন যে ওনার যে গরুর খামারটা এটাকে আরো বড় করবেন। তো যে ভাবনা সেই কাজ। এই ভাবনা মোতাবেক উনি ওনার যেই বাড়িটা ছিল, এই বাড়িটার দক্ষিণ পাশে ওই গরু খামারটা বাড়াবেন। তো ওইদিকে একটা গাছ ছিল, ওই গাছটা কাটতে হয় আর কি ওই খামারটা তৈরি করতে গেলে।
ওই গাছটিকে স্থানীয় ভাষায় পাতা গাছ বলে। তো ওই গাছটা কেটে ফেলতে হয় ওই গরুর খামার তৈরি করতে গিয়ে। কিন্তু এই গাছটা কাটার আগে, মানে যেদিন গাছটা কাটবে তার আগের রাতে এই খালু একটা স্বপ্ন দেখেন। ওনার স্বপ্নে একটা মহিলা পুরী অবয়ব এসে ওনাকে বলছেন, খবরদার এই গাছটা কিন্তু ভুলেও কাটা চলবে না, কোনো মতে এই গাছটা কাটবি না, তোকে সাবধান করে দিচ্ছি, যদি তুই এই গাছটা কাটিস তাহলে তোর পরিবারের সকলকেই মেরে ফেলবো। মানে এরকম কিছু কথা ওই বুড়িটা এই খালুকে বলতেছেন স্বপ্নের মধ্যেই। খালু কিন্তু ওই বুড়িটার চেহারা ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না, মানে বুঝতে পারছিলেন না ওই স্বপ্নতে আর কি। যাই হোক, খালু এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই স্বপ্নটাকে এরকম গুরুত্ব দেন না, স্বপ্নটাকে তেমন বেশি পাক্কা না দিয়ে খালু চলে যান, কাঠুরে নিয়ে আসতে চলে যান। কাঠুরে নিয়ে এসে ওই দিন ওই গাছটা কেটে ফেলেন। গাছ কাটার পরে ওই দিন রাতেই খালু আবারও একটি স্বপ্ন দেখতে পান। সেই মহিলা অবয়বটি, মানে যদিও ওই মহিলা অবয়বটির চেহারা দেখতে পাননি তিনি, তারপরও উনি বুঝতে পারেন এই অবয়বটি সেই অবয়বটি আগের রাতের। ওই অবয়বটি এবার স্বপ্নে এসে বলছে, তুই কাজটি মোটেও ভালো করলি না, এখন তোকে এর পরিণাম ভোগ করতে হবে। তো খালু এই স্বপ্নকে এরকম পাত্তা দেয় না, যদিও খালু সাহসী মানুষ ছিলেন এই জন্য। তো ওই খামারের কাজ শেষ করে এরপরে ভালোভাবে দিন যাপন করতে থাকলেন। প্রায় 5-7 মাস কেটে যায় ওই গাছ কাটার পরে। এর মধ্যে কি হয়, ওই যে ওই খালাও উনি প্রেগনেন্ট হন, সন্তান সম্ভব হন। এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো প্যারানরমাল ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে নাই, একদম স্বাভাবিক সবকিছু ভালোই চলছে। এরপরে কি হয়, দেখতে দেখতে ওই খালার 2টি যমজ সন্তান হয়। যমজ সন্তান 2টি এতই ফুটফুটে ছিল যে আশেপাশের লোকজন এই সন্তান 2টিকে দেখতে আসতেন, এবং তাদের বাড়িতে 2টি যমজ সন্তান হওয়ার ফলে একটা খুশির আমেজ বয়ে যায় আর কি। যাই হোক, এভাবেই সপ্তাহখানি কেটে গেল। এর মধ্যে একদিন কি হয়, খালুর দূর গ্রাম থেকে একটি খবর আসে ওই গরুর চিকিৎসা করার জন্য আর কি। যেহেতু উনি পশু চিকিৎসক ছিলেন, ওনার দূরে দূরে যাতায়াত করতে হতো, তো উনি ওই গ্রামে ওই গরু দেখতে যান। এদিকে কি হয়, খালু তো দূরে চলে গেছেন, এখন খালা তো বাড়িতে একলা। ওই দিন খালু যাওয়ার পরে সন্ধ্যা নেমে আসে, তো খালু এখনো বাড়িতে আসছে না দেখে খালা ঘরের দরজা জানালা সব বন্ধ করে তাদের ওই দুগ্ধ পশু বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে অবস্থান করছেন আর কি। একটা পর্যায়ে গিয়ে খালা ঘুমিয়ে পড়েন। তো এর মাঝে ওনার ঘরের দরজার মধ্যে খটখট খটখট শব্দ শুনতে পান। ওই শব্দ শুনে ওনার ঘুম ভেঙে যায়। উনি জিজ্ঞেস করলেন যে এই কে, কিন্তু ওনার এই প্রশ্নের কোনো উত্তর বা জবাব আসলো না। তো খালা জবাব না পেয়ে ঘরের দরজা খুললেন না। এর কিছুক্ষণ পরে আবারও ঘরের দরজার মধ্যে খটখট খটখট শব্দ। খালা এবারও জিজ্ঞেস করলেন কে, এবারও বাহির থেকে কোনো শব্দ আসলো না। খালা ভাবলেন যে হয়তো এটা ওনার মনের ভুল, এই ভেবে উনি আবার ঘুমানোর চেষ্টা করলেন। কিন্তু তৃতীয়বার আবারও ওনার ঘরের দরজার মধ্যে খটখট খটখট শব্দ। এবারও খালা জিজ্ঞেস করলেন কে, বাইরে কে, অনেকটা রেখে গিয়ে জিজ্ঞেস করলেন। এইবার বাহির থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো। মহিলাটি বলছে, আমি তোর বাচ্চাদেরকে নিতে এসেছি, তোর বাচ্চাদেরকে আমার কাছে দিয়ে দে। এই কথা শোনার সাথে সাথেই তো খালা চিৎকার দিয়ে বলেন, আমার বাচ্চাদের কেন দিব তোমার কাছে, আমি কে, তুমি এত রাত করে আমাদেরকে ডিস্টার্ব করছো, জ্বালাতন করছো। খালার এই সমস্ত কথার পরে বাহির থেকে উনি শুনতে পান মহিলা কণ্ঠেরই বিকট এক রকমের হাসি উনি শুনতে পান। এর মধ্যে কি হয়, উনি ওই যে চিৎকার দিয়ে রাগান্বিত সুরে কথা বলছিলেন না, আশপাশ থেকে ওনার চিৎকার শুনে মানুষজন চলে আসে। তখন লোকজন এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন উনি এই সমস্ত ঘটনা ওনাদের খুলে বলেন। সবাই এই কথা শুনে বলে কি তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছো, এই সমস্ত কিছুই না। কিন্তু খালা তো কোনো মতেই নারাজ এই কথা মানতে, কারণ উনি যখন শুয়েছিলেন তখন উনি সেই রকম ভাবে ঘুমও আসে নাই, হালকা পাতলা হয়তো চোখ লেগে এসেছে, এর মধ্যে এই ঘটনা ঘটে। যাই হোক, এর মাঝে ওই যে লোকজন যারা এসেছিলেন ওনারা চলে যায় ওনাদের মতন। এর কিছুক্ষণ পরে ওই খালু বাড়িতে চলে আসেন। খালু বাড়িতে চলে আসার পরে খালার সমস্ত ঘটনা খালুকে বললেন। খালুও বলছে যে তুমি স্বপ্নে দেখেছো, এটা কোনো ঘটনা না, তুমি স্বপ্নের মাঝে এটা ভয় পেয়েছো। যাই হোক, ওই দিন রাত এভাবেই কেটে যায়। এর পরের দিন সকালবেলা ঘটে যায় একটি ঘটনা। হয় কি, ওই যে ওই খালার মা ওই খালার বাসায় ছিলেন। ওই খালার মা এই যে 2টা সন্তানের মধ্যে যে সন্তানটা বড় সন্তান, ওই সন্তানটাকে বাড়ির উঠানের মাঝে গোসল করাতে নিয়ে যান। গোসল করিয়ে উনি বাচ্চাটাকে সরিষার তেল মেখে টেকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেন, এবং বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে বাচ্চাটার সাথে ওই নানিও ঘুমে যান।
আর এর মাঝে ওই খালা উনি ওনার যে ছোট সন্তানটা ছিল ওটাকে নিয়ে উঠানের মাঝে বসেছিলেন, মানে ওই বাচ্চাটাকে রোদ খাওয়াছিলেন আর কি। তো একটা পর্যায়ে কি হয়, খালা এই বাচ্চাটাকে নিয়ে ঘরের ভেতরে যান, আর ঘরের ভিতরে গিয়েই উনি দেখতে পান একটা ভয়ানক দৃশ্য। উনি দেখতে পান ওনার এই বড় ছেলেটা, যেটাকে ওনার মা সাথে নিয়ে ঘুমিয়েছিল, এই ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর এটা দেখে উনি এক চিৎকার দেন, কিন্তু ওনার এই চিৎকার শুনে ওনার মা ঘুম থেকে কিন্তু জেগে উঠছেন না। তার মানে হলো ওনার মা ওইখানে অচেতন অবস্থায় পড়ে আছেন। খালার চিৎকার শুনে আশপাশ থেকে লোক এসে দেখেন একই অবস্থা। ওনারা বলেন, হায় হায়, কি হলো? একটু আগেও তো সবকিছু ভালো ছিল। যাই হোক, এই বাচ্চাটাকে নিয়ে সবাই ওই এলাকার হাসপাতালে নিয়ে যান, কিন্তু ডাক্তার জানায় যে এই ছেলেটা, মানে ওই সন্তানটা আর এই দুনিয়াতে নেই। সবার মাঝে এক শোকের ছায়া নেমে আসে। কিন্তু এদিকে কি হয়, এদিকে ওই যে ওনার মা যেন ওইখানে বেহুশ হয়ে পড়েছিলেন, ওনার কিন্তু জ্ঞান কোনোভাবেই ফেরানো যাচ্ছে না। এদিকে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসে ওই বাচ্চাটা দাফন কাফন বা জানাজা এই সমস্ত সবকিছু সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু ওনার মা জ্ঞান ফিরছে না। ওনার মার জ্ঞান ফিরে এই ঘটনার 2 দিন পরে যখন জ্ঞান ফিরে, উনি তো অবাক, কারণ উনি এই 2 দিনের ভিতরে এত সমস্ত ঘটনা ঘটে গেছে, উনি তো এসব কোনো কিছুই বলতে পারেন না। তো যাই হোক, এই সমস্ত কথা শুনে উনি উনি ওই দিন কি দেখেছিলেন এই বিষয়টা বলেন সবাইকে। উনি ওই দিন ওই বাচ্চাটাকে নিয়ে শুয়েছিলেন, তো ওনার একটা পর্যায়ে চোখ লেগে যায়। উনি স্বপ্নে দেখেন ওই ঘরের মধ্যে একটা লম্বা বিভৎস চেহারা একটা মহিলা অবয়ব প্রবেশ করেছে। এই মহিলা অবয়বটা প্রবেশ করে এই বাচ্চাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই জিনিসটা উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আর কি। এই নানি এই স্বপ্নের মধ্যেই ওই মহিলাটাকে জিজ্ঞেস করে, এই তুমি কে? এই কথা শুনে ওই মহিলাটা চোখ বড় বড় এবং লাল টকটকা করে এই নারীর দিকে তাকায়। এইটা দেখে উনি স্বপ্নের মধ্যে ভয় পেয়ে চোখ খুলে তাকান। চোখ খুলে তাকিয়েও দেখেন ওই মহিলাটা ঠিক একইভাবে ওনার দিকে তাকিয়ে আছে। এইটা দেখে নানি চিৎকারও করতে পারেন নাই, ওইভাবেই অজ্ঞান হয়ে যান। এরপরে আর উনি কিছুই বলতে পারেন না। এর মাঝে যেন ওনার নাতি মারা গেছে, ওনার নাতির দাফন কাফন হয়ে গেছে, এই সমস্ত আর ওনার কোনো খবরই নাই। যাই হোক, যেই দিন এই নানির জ্ঞান ফেরে, ওই রাতে খালা এবং খালু ওনারা দুইজনেই একই স্বপ্ন রাতে দেখতে পান। একটা মহিলা অবয়ব ওনাদেরকে স্বপ্নে এসে বলছেন যে, বলেছিলাম না তোদেরকে সুখে থাকতে দেব না, শান্তিতে থাকতে দেব না তোদেরকে। যাই হোক, রাতে এই স্বপ্নটা ওই সকালে যখন একে অপরকে বলেন, তখন ওনারা বুঝতে পারেন দুইজনে একই স্বপ্ন দেখেছেন ওনারা। তো খালু ওই দিনই একটা ইমামের কাছে চলে যান, মসজিদ বা আশেপাশের কোনো একটা ইমামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। তো ইমাম এই সমস্ত ঘটনা শুনে ওনার বাড়িতে চলে আসেন ওনার সাথে, এবং ওনার বাড়িটা বন্ধ করে দেন। এবং ওই ছোট বাচ্চা, আরেকটা যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা এবং খালামণি আর নানু, মানে বাড়ির সবাইকে একটি করে তাবিজ দিয়ে যান। সাথে এও বলে যান যে এই তাবিজটা কোনো মতেই যেন শরীর থেকে খোলা না হয়। যাই হোক, এভাবেই চলে যায়। এভাবেই প্রায় 2 সপ্তাহের মতো চলে যায়। 2 সপ্তাহের পরে হঠাৎ খালা আর খালু লক্ষ্য করেন ওনাদের যে সন্তানটা বেঁচে আছে, ওই সন্তানটা শরীরের মধ্যে হঠাৎ ফোস্কার মতো কিছু দেখা যাচ্ছে। প্রথম দিকে এই ফোস্কাগুলো ছোট ছোট হলেও মুহূর্তের মধ্যেই এই বাচ্চাটা সারা শরীরে ভরে যায়। এরপরে খালু ওই বাচ্চাটাকে ওই এলাকারই একটা কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ এই বাচ্চাটাকে দেখে ঝাড়ফুঁক করেন, তেল পরা দেন, এবং ওই যে বাচ্চাটার শরীরে একটা তাবিজ ছিল, এই তাবিজটাকে উদ্দেশ্য করে বলেন, খবরদার এই তাবিজটা যেন এই বাচ্চার শরীরে কোনোভাবেই খোলা না হয়, মানে এই বাচ্চার শরীর থেকে কোনোভাবেই খোলা না হয়, তাবিজটা কোনোভাবেই না হারায়। তো যাই হোক, ওই কবিরাজ থেকে বাচ্চাটাকে নিয়ে আসে, এবং বাসায় নিয়ে আসার পরে বাচ্চার শরীরে ওই তেল মালিশ করতে থাকে। বাচ্চাটা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে, ওনার শরীরে ওই ফোস্কা দাগগুলা সব চলে যায়। এর মাঝে কি হয়, ওই নানি এর মাঝে একদিন এই বাচ্চাটাকে প্রায় দুপুরের দিকে, আনুমানিক 12টার দিকে হবে, উঠানের মাঝে আবারও গোসল করান। কিন্তু নানি ভুলবশত কিংবা কোন একটা কারণবশত বাচ্চাটার ওই গলা থেকে ওই তাবিজটা কিছুটা সময়ের জন্য একটু খুলে রাখেন, অল্প কিছু সময়ের জন্য খুলে রাখেন। কিন্তু ওই রাতে সেম আগের মতো একই ধরনের ঘটনা ঘটে। কিন্তু এইবার এই ঘটনা ঘটার মাঝে আরো একটি ঘটনা আছে। ওই রাতে কি হয়, ওই ঘরের দরজার মধ্যে খটখট খটখট শব্দ হয়। তখন জিজ্ঞেস করে কে, কিন্তু কোনো জবাব নেই। আবারও খটখট খটখট শব্দ হয়। এবারও জিজ্ঞেস করা হলে এবারও জবাব নাই, সেই যে আগের প্রথম দিনের মতো। কিন্তু এইবারের এই আওয়াজগুলো কিন্তু ঘরের সবাই শুনতে পাচ্ছে।
ঘরের সবাই কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিল। সবার সামনেই এই আওয়াজটা হচ্ছে। এইবারও 3বার ঠক ঠক করার পরে ওই ঘরের বাইরে থেকে সেই মহিলার কণ্ঠস্বরে উচ্চ হাসির শব্দ। আর এই হাসির শব্দের সাথে ভেসে আসে আরো একটি কথা, বলছে যে আমি আসছি তোর বাচ্চাকে নিতে, দিয়ে দে তোর বাচ্চাকে। এইদিকে সবাই তো আতঙ্কে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু এরই মাঝে সবাই শুনতে পায় ওই যে ঘরের যে চালটা আছে এই চালের মধ্যে মনে হচ্ছে কেউ হাঁটাহাঁটি করছে। আবার কেউ মনে হচ্ছে এই যে ঘরের যে টিনের বেড়াতে যদি কেউ একটা লাঠি কিংবা হাতের আঙ্গুল দিয়ে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায় তাহলে কেমন খটখট খটখট শব্দ হবে টিনের ঢেউয়ের সাথে, এরকম শব্দ। আবার মনে হচ্ছে ঘরের চালে বা ঘরের বেড়ায় কেউ ঢিল ছুঁড়ে মারছে, এই ধরনের শব্দ। এরই মাঝে ওনার ওই যে ছোট ছোট সন্তানটা ছিল, ওই ছোট সন্তানটারও ওই বড় সন্তানের মতন সবার সামনেই নাক মুখ দিয়ে রক্ত বের হতে হতে এই ছোট সন্তানটাও মারা যায়। মানে এইবার এই বাচ্চাটাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সুযোগ তারা পায় নাই। বাচ্চাটা মারা যাওয়ার পরেও কিন্তু সারা রাত ভর ওনাদের ঘরের মধ্যে এই ধরনের উৎপাত চলেছিল। ঘরের থেকে কেউ ভয়ে বের হয় নাই ওই রাতে। যাই হোক, যখন নাকি শেষ রাতের দিকে এই উৎপাতটা শেষ হবে তখন ওই মহিলা অবয়ব কণ্ঠে আরো একটি কথা বলে যান, তোদের উপর আরো প্রতিশোধ নেব, শুধু তো 2 সন্তানের উপরেই না, তোদের উপরও প্রতিশোধ নেব, অপেক্ষা কর। এই ঘটনা ঘটার পরে এই খালু গিয়ে বুঝতে পারেন ওই গাছ কাটার যে স্বপ্ন আর গাছ কাটার পরের যে স্বপ্ন, এই স্বপ্নে উনি আসলে কি দেখেছিলেন এই কথাটা ওনার মনে পড়ে এবং উনি বুঝতে পারেন উনি কত বড় ভুল কাজ করেছেন। তখন খালু চিন্তা করেন যে এই জিন শয়তানটা তো ওনার 2 বাচ্চাকে নিয়ে গেছেন, কিন্তু সামনে তো তাদেরও আরো ক্ষতি করবে। যদি তাদের পরিবারে আরো সন্তান হয়, বাচ্চা কাচ্চা হয়, ওই বাচ্চাদেরকেও তো এসে ক্ষতি করবে। এই সমস্ত কথা ভেবে খালু ভালো একটা কবিরাজের সন্ধান করতে থাকেন। এর মাঝেই খালু একটা ভালো হুজুরের সন্ধান পান এবং ওই হুজুরের কাছে গিয়ে সব কথা খুলে বলেন। ওই হুজুরও ওনার যেই তদবিরের মাধ্যমে ওই জিনটাকে হাজির করে ওনার আসনে। জিনটি হাজির হয়ে ওই হুজুরের কাছে বলছে যে ওই যে গাছটি কেটে ফেলা হয়েছে ওই গাছটিতে নাকি দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বসবাস এবং এই গাছটিকে এই জন্য কাটতে মানা করেছিল, কিন্তু তাদের নিষেধ থাকা সত্ত্বেও এই খালু এই গাছটিকে কেটে ফেলেন। এখন গাছ কেটে ফেলার পরেও এরকম কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা যেটা হয় ওই অবয়ব মহিলা অবয়ব জিনটা একটা ছোট মেয়ে ছিল, ওই মেয়েটা নাকি আবার গাছ কাটার সময় কোনো একভাবে মারা যায়। আর এই কারণেই এই জিনটির সন্তান হারানোর কারণেই খালুর 2 সন্তানকে এই জিনটা প্রতিশোধ হিসাবে হত্যা করে এবং বলে যে পর্যায়ক্রমে এই জিনটা তাদের পরিবারের আরো ক্ষতি করবে। তখন এই জিনটাকে নানাভাবে বোঝানো হয় যে তোমার সন্তানকে তো আর দেখেনি তারা, তো ওই জিনটা কোনো কিছুতেই মানতে রাজি নয়। ওই জিনটা বলে যে না, আমরা মানবো না, এই গাছটাকে তো কাটতে নিষেধ করা হয়েছিল, নিষেধ করা সত্ত্বেও এই গাছটা কেটেছে, গাছটা যদি না কাটতো তাহলে তার এই সমস্যা সৃষ্টি হতো না। আর আমরা তো নিজের থেকে গিয়ে ওনাদের কোনো ক্ষতি করিনি, ওনাদেরকে নিষেধ করার পরে ওনারা কথা শুনেনি, এরপর আমাদের ক্ষতি হয়, আমরা এখন তাদের ক্ষতি করব। জিনগুলো কোনোভাবেই বুঝতে রাজি হয় না। তো যাই হোক, ওই জিনগুলাকে যখন এই কোনোভাবেই বোঝাতে সক্ষম হয় না ওই হুজুর, তখন হুজুর ওনার জানা যে তদবির, এই তদবিরের মাধ্যমে ওই জিনগুলাকে বা জিনটাকে হত্যা করে। তো ওই জিনগুলোকে হত্যা করার পরে ওই ঘটনাটার সমাপ্তি হয়। এরপরে খালুর আরো অনেকগুলা বাচ্চা কাচ্চা হয়, তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি, তারা এখনো ভালো আছেন, সুস্থ আছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmbd035@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে।
যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এ পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভূত এফএম বিডির সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।